আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে তেল বাণিজ্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের প্রতিদিন $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়েছে তাদের অর্থনীতি। তবে আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাস্তবে ইরানের আয় কমার বদলে উল্টো বেড়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বেলজিয়াম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপলারের তথ্য মতে, যুদ্ধের আগে ইরান প্রতিদিন $115 মিলিয়ন তেল রপ্তানি করত, কিন্তু গত এক মাসের অবরোধের মধ্যেও দেশটি আগের তুলনায় 40% বেশি আয় করেছে। বিশেষজ্ঞদের মতে, বিকল্প সরবরাহ পথ, গোপন বাণিজ্য এবং আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চ মূল্য, এই তিন কারণে ইরান লাভবান হচ্ছে। দেখুন, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল এবং গ্যাস পরিবহনের প্রায় 20% এই প্রণালী দিয়ে হয়ে থাকে। সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথ কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হয়। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘ সময় $90 নিচে নামেনি, অনেক সময় $100 উপরেও থেকেছে। ফলে কম রপ্তানিতে বেশি আয় সম্ভব হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখলেও বর্তমান সংকট মোকাবেলার জন্য এক মাসের জন্য ইরানি তেল ক্রয়ের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছিল, আর এটি বড় সুযোগ হিসাবে কাজে লাগিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, ইরান আগে থেকেই প্রস্তুত ছিল। যুদ্ধ শুরু হওয়ার আগেই এমনটা হতে পারে ইরান ধারণা করেছিল। চলতি ফেব্রুয়ারির দিকেই দেশটির কাছে প্রায় 127 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল সমুদ্রে ভাসমান অবস্থায় বিভিন্ন ট্যাঙ্কারে তারা রেখে দিয়েছিল এবং হরমুজ প্রণালী পার করে ভারত মহাসাগর এবং আরব সাগরের বিভিন্ন জায়গায় তারা সেগুলোকে দাঁড় করিয়ে রেখেছিল। যখনই যুদ্ধ শুরু হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তখন সাগরে ভাসমান সেই মজুদ থেকে একে একে ইরান তার তেল উচ্চ মূল্যে বিক্রি শুরু করে। দেখুন, ইরানের এই কৌশল যুক্তরাষ্ট্রকে তাক লাগিয়ে দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র যেমনটা পরিকল্পনা করছিলেন যে হরমুজ প্রণালী অবরোধ করলে ইরানের অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্থনীতি নানান সংকটে জড়িত হয়ে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হবে। তবে ইরান খুবই স্মার্টলি পূর্ব কৌশলের কারণে সেই ঝুঁকিপূর্ণ যে ব্যবস্থা রয়েছে তা এড়িয়ে যেতে পেরেছেন। একদিকে ইরান যখন এই কৌশলে বড় ধরনের সফলতার দ্বার প্রান্তে, এমনটা দাবি করছে ইরান, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে রাজনৈতিক চাপে পড়েছেন। বিরোধী দল তার সামরিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি কোনো সামরিক যুদ্ধ পরিচালনা করা যাবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেসকে সন্তুষ্ট করার জন্য তার একটি বড় ধরনের কূটনীতিক চ্যালেঞ্জও দাঁড়িয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছেন ইরানি পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের আধিপত্যের ধারণা বাস্তবসম্মত নয় এবং তেহরানের হাতে এখনও গুরুত্বপূর্ণ কিছু কার্ড অব্যাহত রয়েছে। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বিশ্লেষণ তুলে ধরেন। সেখানে তিনি ইরান এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কৌশলকে একটি সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করেন। দেখুন, গালিবাফের মতে ইরানি শক্তির মূল ভিত্তি সরবরাহ ভিত্তিক, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, বাব আল মানদেব প্রণালী এবং তেলের পাইপলাইনের নেটওয়ার্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্র নির্ভর করছে চাহিদা ভিত্তিক পদক্ষেপের উপর, যেমন কৌশলগত মজুদ থেকে তেল ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য মূল্য সমন্বয়। দেখুন, ইরানি পার্লামেন্টারি স্পিকার তার বক্তব্যে দাবি করেন, তেহরানের হাতে এমন কিছু বিকল্প রয়েছে যা এখনো প্রয়োগ করা হয়নি। বিপরীতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার বেশ কিছু অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে ফেলেছে। এখন প্রশ্ন হলো যে ইরানের পক্ষ থেকে দাবি করা এই নতুন বিকল্প কার্ডগুলো আসলে কি। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হাতে এখনো কিছু গোপন মিসাইল রয়েছে যেগুলো তারা প্রকাশ্যে আনেনি, যেগুলো অবশ্যই
অবশ্যই লং রেঞ্জের এবং আন্তঃমহাদেশীয়, যেগুলো ইরান চূড়ান্ত ধাপের বড় কোনো সংঘর্ষের ক্ষেত্রে তারা ব্যবহার করার জন্য রেখে দিয়েছে, যেগুলো যদি ইরানের বিভিন্ন ধরনের তেলের ক্ষেত্র, গ্যাসের ক্ষেত্রতে আক্রমণ হয় তখন তারা সেগুলো ব্যবহার করতে পারে। এবং ইরানের পক্ষ থেকে বিকল্প হিসাবে যে বাব আল মানদেব রয়েছে, সুয়েজ ক্যানেলকে সরাসরি যুক্ত করেছে যে রেড সির লাইন, সেটাকেও তারা ব্লক করার জন্য ক্ষমতা রাখে এমনটা দাবি করছে ইরান। তাদের প্রক্সি ওই জায়গায় সক্রিয় রয়েছে এবং এর পূর্বেও কিন্তু হামলা পাল্টা হামলার কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বহু জাহাজ সেই যে প্রণালী রয়েছে রেড সির প্রণালী তা পাড়ি দিতে পারেনি। সেই কাঠ কিন্তু ইরান এখনো ব্যবহার করেনি। ইরান বলছে যে কিছু কিছু ক্ষেত্রে তারা বড় ধরনের শক্তি এখনো সঞ্চয় করে রেখেছে, কারণ এখনো চূড়ান্ত ধাপের যে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি সেটা বাকি রয়েছে এমনটা ইরান মনে করছে। এখন বিষয়টা হলো যে এই মধ্যপ্রাচ্যের ভেতর যে তেলের ক্ষেত্রগুলো রয়েছে, এই তেলের ক্ষেত্রগুলোতেও যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্রের এক্সন মোবিল, যুক্তরাষ্ট্রের সাবরন কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যের বড় বড় তেলের কোম্পানিগুলো থেকে বিশাল পরিমাণে আর্ন করে। যুক্তরাষ্ট্রের পেট্রো ডলার কন্টিনিউ রেখেছে এই সকল দেশের তেলের খনিগুলো। এখন পর্যন্ত ইরান সেই তেলের খনিগুলোতে ব্যাপক ভিত্তিতে হামলা করেছে তার দৃষ্টান্ত নেই। বিশেষ করে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো ব্যবহার করেছে এই খনিগুলোর বিরুদ্ধে, তেমন কোনো ধরনের নজির নেই। যেটা ইরান যদি ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্রের যে সাপ্লাই চেইন রয়েছে, তাদের অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থা, সেটা আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। আর এই সকল কিছুকেই এখন ইরান তার পরবর্তী যে বিকল্প কার্ড রয়েছে তা হিসাবে বিবেচনা করছে। একদিকে ইরানি জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান, অপরদিকে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবেই ইরান দ্বারা বেষ্টিতভাবে বন্ধ। এমতো পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর জন্য হাজার হাজার যারা নাবিক রয়েছেন বিভিন্ন ধরনের জাহাজে, তারা কিন্তু বিপাকে পড়েছেন। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন যে ইন্টার ট্যাঙ্কও রয়েছে, তারা জানিয়েছেন বর্তমানে হরমুজ প্রণালীতে প্রায় 105টির বেশি ট্যাঙ্কারে প্রায় 2400 নাবিক আটকা পড়ে গেছেন। দেখুন, 105টি জাহাজ একটি বিশাল সংখ্যা, কারণ এই সকল জাহাজের মধ্যে সুপার ট্যাঙ্কার এবং সুপার ক্যারিয়ার রয়েছে। ইরান বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বিশ্ববাজারে তেল এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাস যে এলএনজি রয়েছে, তা প্রায় 20% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়, যার জন্য বৈশ্বিকভাবে এই পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং মূল্যস্ফীতিও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে হিট করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘের পক্ষ থেকে তাদের নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন করে শুরু করার কারণে প্রায় 3,20,00,000-এর কাছাকাছি মানুষ চরম দারিদ্র সীমার মুখে পড়তে পারে। যদি আজকেও এই যুদ্ধ শেষ হয়ে যায়, তারপরও মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের প্রভাব কয়েক বছর পর্যন্ত এই দারিদ্র পীড়িত যে মানুষ রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে বড় ভিত্তিতে প্রতিবন্ধকতা তৈরি করবে। সুতরাং মধ্যপ্রাচ্যের ইস্যু ধীরে ধীরে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবী এবং গোটা বিশ্বের যে মানুষের জীবনযাত্রার মান রয়েছে সেখানেও বড় ভিত্তিতে প্রভাব শুরু করেছে, বাংলাদেশেও পড়ছে। দেখার বিষয় অত্যন্ত জটিল এই বিষয়গুলো এখন কতটা শান্তিপূর্ণভাবে সমাধান হয় নাকি যুদ্ধ আবার বাড়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।